আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে, অনেকে হয়তো দেখেছেন। ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর উপাচার্য ডক্টর আখতারুজ্জামান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28তম উপাচার্য। তিনি 2017 সালের 6 সেপ্টেম্বর থেকে 23 সালের 2 ডিসেম্বর পর্যন্ত, মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার বছরখানেক আগেও তিনি ভিসি ছিলেন। 2 ডিসেম্বর পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। সেই ডক্টর আখতারুজ্জামানের সাথে ঘটনাক্রমে নামাজ পড়তে গিয়ে এক জায়গায় হাসনাত আবদুল্লাহ দেখা হয়ে যায়। হাসনাত আবদুল্লাহর প্রথমেই মনে পড়ে যে হাসনাত আবদুল্লাহকে নাকি আখতারুজ্জামান জঙ্গি বলেছিলেন। জিজ্ঞেসও করে, এই কথোপকথন আছে, আমি আপনাদেরকে জানাবো। সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছে, হাসনাত আবদুল্লাহ বারবার রিপিটেডলি তাকে জিজ্ঞেস করেছিল, আপনারা কি অনুশোচনায় ভুগছেন কিনা, অনুতপ্ত ছিলেন কিনা। ডক্টর আখতারুজ্জামান সেটার উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 2টা মাস আগে, 6টা মাস আগে হলে তো কথাই নেই, 1 বছর আগে হলে চিত্র পুরো ভিন্ন রকম হতো। হাসনাত আবদুল্লাহ যে ডেঞ্জারাস ড্রাকুলা রূপে আবির্ভূত হয়েছিলেন মবের রাজত্বে, আখতারুজ্জামানের গায়ে শার্ট থাকতো কিনা, ইভেন জুতায় গলার মালাও পরতো কিনা, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? চেঞ্জটা এই জায়গায় হয়েছে, নির্বাচিত সরকার আসার পরে হাসনাতদের এখন সুর একটু নরম করে কথা বলতে হচ্ছে। তবে ওই ফেসিবাদ বিরোধী পাঠ নেওয়াটা, ফেসিবাদ বিরোধী ভাব নেওয়াটা, এটা যায়নি। ফেসিবাদ বিরোধী ভাবের এই যেখানেই যায়, যারেই পায় তারই তো ফেসিবাদের দোসর টোসর বানায় সারা। এবার একটু বুঝে শুনে রয়ে হয়তো ভেবেছে পেছনে তো আর এখন ইউনুস নাই, এখন তো সেই চেয়ারটায় তারেক রহমান, এখন যদি কাউরে মপ করার চেষ্টা করে ওই আয় রাজত্বে ডাকলেও তো কেউ আসবে না। খবরটা অনেকটা এরকম ছিল। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের কাছে জানতে চান তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা। কয়েক সেকেন্ড শুনবেন। ডক্টর আখতারুজ্জামান বেশ সাবলীল ছিলেন এবং মানে এখানে দুজনেরই ক্যারেক্টার চেঞ্জ। আখতারুজ্জামানের চোখে মুখে খুব একটা ভয়ের কোনো আশঙ্কা নাই, আর হাসনাত আবদুল্লাহ তার সেই মানে ইউনুস যুগীয় ড্রাকুলা রূপে নেই। বা হাসনাত আবদুল্লাহর সাথে কেউ পেছন থেকে চিল্লাচ্ছে না, ধৈরা ফেল মাস্টার রে, খায়া ফেল। তাদের কাছে তো মাস্টারও না, তারা তো কচুদিও বাংলাদেশের মাস্টার ভাবে নেই। এই বাংলাদেশে তাদের আমলে, মানে ইউনুস আমলে, এনসিপি আমলে, জামাত আমলে কত শত মাস্টার কাঁদতে কাঁদতে তার প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে গেছে, কতজনের গলায়, কতজনের সামনে গিয়ে পেপার ধরায় দিছে। লেখেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, শুধু মান বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য শিক্ষকরা পদত্যাগ করেছে। যাক, জানা গেছে শুক্রবার 20 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমার নামাজ শেষে দেখা হয় তাদের। এ সময় তাদের মধ্যে কথোপকথনের ভিডিও ধারণ করে অন্য মুসল্লিরা। হাসনাত একটু না করছিল ভিডিওটা ধারণ করার জন্য। হাসনাত ডক্টর আখতারুজ্জামানের উদ্দেশ্য বলেন, স্যার রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের? আচ্ছা, উত্তরে ডক্টর আখতারুজ্জামান বলেন, তুমিও তো ছিলা তখন। তুমিও তো ছিলা মানে হাসনাত আওয়ামী লীগে ছিল, ছাত্রলীগে ছিল। তখন হাসনাত বলেন, আপনারা যে অপরাধ করেছেন, ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা ইন্ধন দিয়েছেন, এগুলো নিয়ে আপনারা অনুতপ্ত কিনা? তখন ডক্টর আখতারুজ্জামান বলেন, একদম বোল্ড করে দেওয়া, পুরো একটা গুগলি আর কি, যে তোমার কথাগুলো কেমন হাসনাত, তুমিও তো আমাদের মধ্যে ছিলা। উত্তরে হাসনাত বলেন, না স্যার, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করতাম। বাংলাদেশের মানুষ দেখেনি, বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের আগে হাসনাতদের বিরোধিতার কোনো রূপ দেখেনি। ডক্টর আখতারুজ্জামান আবার বলেন, তুমি আমি একসাথেই ছিলাম। আবার মনে করিয়ে দিলেন। হাসনাত বলেন, না, আমি আপনাদের বিরোধিতা করেছি, আপনি আমাকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন রেজিস্টার বিল্ডিং এ, আপনি বলেছিলেন আমি জঙ্গি। ডক্টর আখতারুজ্জামান বিস্মিত হয়ে বলেন, তুমি জঙ্গি? না, এটা মনে হয় না। হাসনাত বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা কিছুই বলেননি স্যার। রিয়েলাইজেশন হলে ফাইন, আপনারা আমাদের সমাজের বিবেক, রিয়েলাইজেশন হয় কিনা স্যার? ডক্টর আখতারুজ্জামান বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অন্যায় হলে আইনানুগ বিচার হওয়া উচিত। হাসনাত তখন বলেন, স্যার আপনাদের সময় অন্যায় হয়নি? গেস্ট রুম, গণরুম? ডক্টর আখতারুজ্জামান বলেন, গেস্ট রুম, গণরুম ধারাবাহিক প্রক্রিয়ায় চলে আসছে। তখন হাসনাত প্রশ্ন করেন, আপনার সময় ছিল কিনা? আখতারুজ্জামান বলেন, আমার সময় ছিল, কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিল। হাসনাত, একটা বিষয় তুমি স্বীকার করবা,
পদক্ষেপগুলো আমার সময় নেওয়া। হাসনাত তখন বলেন, স্যার আপনারা ডিনাই করছেন, প্রক্টর স্যার ডিনাই করছে। শেষে ডক্টর আখতারুজ্জামান কথা না বাড়িয়ে হাসনাতকে ভালো থাকতে বলে হাত মিলিয়ে চলে যান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়েছে এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে এই হাসনাতরা কত মানুষকে, কত শিক্ষককে, সমাজের কত গণ্যমান্য লোকজনকে, আমি হাসনাতরা বলছি মানে হাসনাতদের ইন্ধনে থাকা লোকজনই তো। ছাত্রলীগ গেস্ট রুম করেছে, বহু বিশ্ববিদ্যালয় মানে সাধারণ ছাত্রছাত্রীর বহু কলিজায় ঘা দিয়েছে। হাসনাতরা 18-19 মাস এই বাংলাদেশে পুরো ছাত্র সমাজের ইমোশনকে নিয়েই তো তারা খেলা করেছে, পুরো ছাত্র সমাজের ইমোশনকে ধ্বংস করেছে। এবং এখন ওই যে আমরা সবসময় বলে আসছি, এই দিন না আরো দিন আছে, এই হাসনাতদের ভাব যে এখন এই জায়গায় কমেছে এবং ডক্টর আখতারুজ্জামানের গুগলি তাকে যে সাইজ করেছে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? আমাকে কেউ যদি প্রশ্ন করে, কারা জানেন এই নতুন জেনজি, নতুন জেনারেশন বা জুলাই অভ্যুত্থানের নাটের গুরু বলে যারা দাবিদার, যারা সমাজকে শুষে খেয়েছে 18-19 মাস, অথবা সমন্বয়ক, অথবা এনসিপি, অথবা যারা এখন নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, আমাকে এসে যদি বলে যে আওয়ামী লীগ আমলে যা হয়েছে তার জন্য কি আওয়ামী লীগের লোকজনের অনুশোচনা করা উচিত, আমি সে উত্তরটা দেওয়ার আগে তাকে পাল্টা প্রশ্ন করব। কিন্তু 18-19 মাসে দেশে যা করেছো তোমরা কি অনুশোচনায় ভুগছো? তোমাদের অনুশোচনার পাল্লা কোথায়? আগে নিজের দিকে তাকাও না চন্দু, নিজের চরকায় তেল দাও। তোমরা ওই ইউনূসের নেতৃত্বাধীন এই আজকের যে মুখগুলো, কেউ এমপি হয়ে গেছে, কেউ ডাকসাইটের নেতা হয়ে গেছে, কেউ নিজেকে পুরো বাংলাদেশের নতুন রূপকার দাবি করে ফেলতে চায়, মানে পারলে নিজেকে বঙ্গবন্ধুর জায়গায় বসিয়ে ফেলে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই অংশ, এরা 18-19 মাসে মানুষকে আইন নাই, কানুন নাই, বিচার নাই, মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে, মানুষের কাছ থেকে পকেট থেকে নিজের টাকা মনে করে হাঁপিয়ে নিয়েছে। এরা তো পুরো বলতে গেলে ছুরি চাকু ঠেকায় দুর্নীতি করছে, তারা কি অনুশোচনায় ভুগে? আপনি যে প্রসঙ্গটা এনেছেন খুবই স্পর্শকাতর বিষয়। মানে এটা এই বক্তব্যের আগে গেলেও দোষ হবে, পেছনে গেলেও দোষ হবে। কিন্তু একজন দূরদর্শী সাংবাদিক এবং উপস্থাপক হিসেবে আপনি যে বিষয়টা তুলে এনেছেন, এটা অনেকাংশে এটা গুরুত্ব বহন করে। অনেকে সাহস পাবে না বলতে। আপনি সৎসাহস নিয়ে এগিয়ে এসেছেন এবং প্রকৃত বিষয়ে তোলার জন্য আপনি, আমার মনে হয়, এই আলোচনাটা সামনে এনেছেন। এটা আলোচনা হওয়া উচিত। যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছে, পোস্টার দিয়েছে, তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন, যখন এই মুহূর্তে লাখো লাখো মানুষ জেলে, আমাদের সদ্য জেল থেকে ফেরত আসা একজন সাংবাদিক বলেছেন যে জেলখানাতে আওয়ামী লীগের লোকজনে পরিপূর্ণ। তাকে বলতে হবে না, এটা আমরা জানি, তাই না? এটা সবাই জানি, তিনি মিথ্যা বলেন নাই। জেল থেকে এসে যে বলতে হবে তা না, এটা আমরা অনুমান করতে পারি। আপনি দেখেন, যখন এই দেশের অধিকাংশ আওয়ামী লীগের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জেলে রয়েছে, জেলখানে যত বন্দী তার তুলনায় বলেছে অধিকাংশ যারা বন্দী রয়েছে, তাদের একটা মানুষ, আমার পরিবারের বা আপনার পরিবারের বা কারো পরিবারের মানুষ যদি জেলে থাকে, তাহলে তার তো ঈদ করার আনন্দ থাকে না, থাকার কথা না। আমরা দেশের যে পরিস্থিতি, এই আপনার নজরুল ইসলামের কথাটা মনে পড়ে যায়, ঈদ কবিতাটা, কিষানের ঈদ কবিতাটা তো মনে আছে যে আমরা তো শুধু একটা গানই গাই, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসলে রবীন্দ্রনাথ তো নজরুল ইসলাম তো এই কবিতাটা আরো বেদনাদায়ক করে তুলেছিলেন এই ঈদের কারণে। তিনি কি বলেছিলেন যে গরিব কিষানির ঘরে আবার এসেছে ঈদ, এই প্রশ্নটাও কিন্তু তিনি করেছেন, আমরা দেখেছি। অপ্রিয় হলো এটা সত্য, কিন্তু আমরা প্রচার প্রসারে নিয়ে গেছি রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কিন্তু কিষানির ঘরে যে বেদনার ঈদ, তার জামা কাপড় কেনার টাকা নাই, তার খাদ্য নাই, তার ফসল ধ্বংস হয়ে গেছে, তার ঋণ রয়েছে, তার বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে, সে নিজে অপুষ্টিতে ভুগতেছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। তাই নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এই কবিতাটা লিখেছিলেন, কিষানের ঘরে আবার এসেছে কিষানের ঈদ। এই কবিতাটা আমাদের অনেক পরে জেনেছে, এটা গবেষণা করতে গিয়ে জেনেছে, সেটা অন্য বিষয়। এটা এই জন্য মনে করলাম যে আওয়ামী লীগের ঘরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ঘরে আবার এসেছে ঈদ,
কারণ গত ঈদেও আমরা জানি তাদের কি পরিণতি ছিল। এই ঈদেও তারা ভালো নেই। আমরা এও শুনেছি যে যারা ধনী তাদের কোটি কোটি টাকা খরচ করে জামিন করাতে হচ্ছে, আর যাদের টাকা নেই তাদের জেলে পচে মরতে হচ্ছে, এমনকি টাকা দিলেও জামিন হচ্ছে না। তো এই সময় যারা ঈদের কথা বলতেছেন, আমি বুঝে উঠতে পারি না। আপনি আপনি বিশ্বাস করেন, আমি মানে এটা বললে হয়তো অনেকে অন্য কিছু মনে করতে পারে। আমি আমার ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনি নাই, কারণ আমি জানি যে আমার চেয়েও সচ্ছল মানুষ, তার পক্ষেও এখন জামা কাপড় কেনা সম্ভব হচ্ছে না। কারণ 18-19 মাস যাবৎ তারা হয় তাদের ব্যবসা স্থবির হয়ে গেছে, অথবা বন্ধ, অথবা তার এলাকাতে নেই। আমি বলছি না যে আমি করি নাই দেখে কেউ আপনি তার সন্তানদের দিবেন না বা নিজে পড়বেন না, তা আমি বলতেছি না। করেন, সমস্যা নাই। তবে প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। এটা আওয়ামী লীগ বিএনপি বলতে না, যারাই দরিদ্র, যারাই বিপদে আছে, এখন শুধু দরিদ্ররা বিপদে না। অদ্ভুত ব্যাপার, আগে তো ঈদে দরিদ্ররা বিপদে থাকতো, তাদের দেখার কেউ ছিল। এবার কিন্তু ধনীরাও বিপদে আছে। কারণ তাদের কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কেউ লুকিয়ে আছে, আত্মগোপনে আছে। মানে কে কোথায় আছে কেউ জানে না। মনে আছে এমনও পরিবার জানি যারা কে কোথায় আছে কেউ জানে না। যে তার বাবা কোথায়, তার মা কোথায়, তার ভাই কোথায়, জানেই না কেউ। মানে পরিস্থিতি এত ভয়াবহ। আপনি দেখেন, আমার যতদূর মনে পড়ে একবার আ ওই যে কি ঝড় তুফান হলে যে বিভিন্ন নাম আসে, নার্গিস, তারপরে হুম, কি সন্ধ্যায় যে ঝড় তুফানের, আপনার হুম, মনে থাকার কথা, তখন আওয়ামী লীগের আমল। বিএনপির একজন চেয়ারম্যান না খেয়েছিল। কারণ সে লজ্জায় কারো কাছে যাইতে পারে নাই খাবারের জন্য। পরে এই খবরটা প্রকাশ হলে তার পরিবার, তখন সেই এলাকার ডিসি তার খাবারের ব্যবস্থা করে। কারণ একটা চেয়ারম্যান তো গিয়ে হাত পাততে পারে না। সে তো গিয়ে লাইনে দাঁড়াতে পারে নাই। এই খবরটা প্রকাশ হয়েছিল। তো বিপদ এখন এই ঝড়ের চেয়ে বেশি বিপদ আছে। ওই ঝড়ে কিন্তু বলার কেউ ছিল, দেওয়ার কেউ ছিল। পত্রিকায় এসেছে বা মিডিয়ায় গিয়েছে, সাথে সাথে ডিসি সেই ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু এখন কিন্তু সবাই জানে বিপদে আছে, কিন্তু এখন বলার কেউ নাই, কওয়ার কেউ নাই। সম্ভবত আপনি একমাত্র ব্যক্তি যিনি, আমার ধারণা যে অন্তত আজকের দিনের পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আপনি বোধহয় প্রথম কথাটা তুলে আনলেন, হাত দিয়েছেন আপনি। এটা আসলেই বিপজ্জনক। এই যে ঈদের শুভেচ্ছা, সে নিজেই তো ঈদ উদযাপন করতে পারতেছে না। তার কাছে তো, আমার কাছে তো এইবারের ঈদ খুব একটা, মানে আমি ঈদের আমেজ পাচ্ছি না। না আমার পরিবারে, না সমাজে। আমার সমাজেও আমি পাচ্ছি না। শুধু আমার বেলায় না। আমেজই নাই। কারণ একটা দেশের বৃহত্তর অংশ, আওয়ামী লীগ যারা করে, যারা মুক্তিযুদ্ধের বাইরে, অর্ধেক বাংলাদেশের অন্তত অর্ধেক এখনো আছে। তো এই মানুষগুলোর আসলে ঈদ নেই। তারা ভয় পাচ্ছে। আপনি যেটা বললেন, খুবই মারাত্মক একটা কথা বলেছেন যে তারা ঈদের নামাজ পড়তে যাবে না, ভয়ে যাবে না। আর অনেকে তালে আছে যে ঈদের নামাজ কালকে গেলেই তাদের হয় গ্রেপ্তার করবে, না হয় মারবে, না হয় কিডন্যাপ করে চাঁদাবাজি করবে। পরিকল্পনা করে রেখেছে। মানে শুধু যে প্রশাসন ধরবে তা না, চাঁদাবাজিও, ব্যাপক চাঁদাবাজি। এবং আমি আমি যতদূর জানি, কিছু আওয়ামী লীগের নেতা এলাকায় বাড়িতে ফিরেছেন, বউ বাচ্চাদের সাথে দেখা করতে গেছেন। মানে একেবারেই, মানে সাধারণ নেতা যারা, তারা গিয়েছেন মোটা দাগের চাঁদা দিয়ে। মানে তার তার বাচ্চার জন্য জামা কিনতে পারে নাই, কিন্তু চাঁদা দিয়ে তাকে এলাকায় যেতে হয়েছে। অনেকে আমাকে বলেছে। আমি কথাটা তুলতে চাইনি এবং বলতেও চাই না। আপনি যেহেতু আজকে একটা কথা বললেন, এটা কালকে থেকে আমি সত্যি কথা, সেই জন্য আমি নিজেও আপসেট। এটা যে শুধু আওয়ামী লীগের বেলায় হয়েছে বলেই আমি সেটা আপসেট তা না। এটা বাংলাদেশের যে কোনো মানুষের, নাগরিকের, স্বাধীন নাগরিকের, আমরা দেশের নাগরিক, প্রত্যেকেরই তার নিজস্ব অধিকার আছে, তার বাক স্বাধীনতা আছে, রাজনৈতিক অধিকার রয়েছে, ধর্মীয় স্বাধীনতা রয়েছে, বিশ্বাসের অধিকার রয়েছে, অবিশ্বাসের অধিকার, সব অধিকারই তার স্বীকৃত। তাকে এই যে দেখেন, আপনি যে কথাটা বললেন, অথচ 6 লাখ ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা দিচ্ছে। আমি বলছি না যে এটা তাদের দেওয়াটা অন্যায় হয়েছে বা ভুল হয়েছে, কিন্তু কোথায় যেন একটা ফাঁকফোকর আছে। মানে যদি আমরা বলতে চাই, কোথায় যেন একটা শূন্যতা এখানে বিরাজ করতেছে। যারা এই পোস্টার, কেউ দেখলাম যে নেতার পক্ষ থেকে আবার পোস্টারিং করেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, কিন্তু জি, তাদের যে করুণ পরিণতি, খোঁজ কিন্তু নিচ্ছে না। আমি জানি এই কথা বললে কেউ আমাকে বলবে যে তুমি এগুলো নিয়ে বলার কে, আমরা আওয়ামী লীগের কর্মীরা, নেতারা কর্মীদের টাকা পয়সা দিচ্ছে কিনা, খোঁজ নিচ্ছে কিনা, তুমি কি জানো? ভাই আমিও কিছু জানি। উপর দিকে আর কথাগুলো বলতে চাই না। উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়বে বা আপনারাই বিপদে পড়বেন, তা এগুলো বলতে চাই না। কে কতটুকু খোঁজ নেন কম বেশি আমিও জানি। কম বেশি আমিও জানি। আমি নিজেই আত্মগোপনে আছি। আমি নিজেই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছি। তারপর এই ১.৫ বছরে আমার আত্মীয়-স্বজনকে কিন্তু আমার টাকা দিতে হয় নাই। কিন্তু যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, হয়তো এটা বলা ঠিক না, কিঞ্চিৎ আমাকেও দিতে হয়েছে। কোথাও না কোথাও আমাকে, মানে কন্ট্রিবিউশন করতে হয়েছে।
আবার বলছি না যে আমাকে কেউ করতেছে না, আমাকেও কেউ না কেউ সহযোগিতা করতেছে। তাহলে আমি কিভাবে থাকি? এতদিন বাইরে আত্মগোপনে কিভাবে চলি? কিন্তু সেটাও বলতেছি, এমনও হয়েছে যে আমার জন্য টাকা পাঠিয়েছে বা আমি টাকা নিয়ে আসতেছি, টাকাটা আরেকজনকে দিয়ে দিয়েছি। এমনও ঘটেছে। এটা বলতে চাই না। কারণ হইলো যে তাইলে বলবে যে এগুলো বলতেছি। কিন্তু যারা শত, শত কোটি টাকার মালিক, তারা কতদূর কি করতেছেন আমরা কিন্তু জানি। অন্তত ৪ টা জেলার খবর আমি খুব ভালো করেই জানি। সেখানকার নেতারা কার কোথায় খোঁজ নিয়েছেন। সর্বোচ্চ খোঁজ নিয়েছে কি জানেন? যার, যার গ্রুপের মানে মনে করেন আপনিও আওয়ামী লীগ করেন, আমিও আওয়ামী লীগ করি। আমার গ্রুপের ৪-৫ জনের সাথে আমার যোগাযোগ। আপনার গ্রুপেরই ৪-৫ জনের আমার যোগাযোগ। কিন্তু আওয়ামী লীগের মধ্যে আরো গ্রুপিং ছিল, দল, উপদলীয় কোন দল ছিল, তাদের ব্যাপারে কেউ কারো খোঁজ নিচ্ছে না। মানে আওয়ামী লীগের ভেতরেই খোঁজ নিচ্ছে না। এটা অপ্রিয় হলেও সত্য। এটা ঠিক না। এদের খোঁজ নেওয়া উচিত। এই আওয়ামী লীগের যারা অনেক টাকার মালিক, তাদের উচিত ছিল তাদের কর্মীদের খোঁজ খবর নেওয়া। আমি অনেক কর্মীর খবর জানি তারা তারা পাঞ্জাবি কিনতে পারে নাই। নিজেরা তো কিনবে দূরের কথা। আর যাদের বাচ্চা-কাচ্চা আছে, তারা তাদের বাচ্চাদের দিতে পারে নাই। এমন না যে তারা দরিদ্র, তার জন্য না। মানে তারা বিপদগ্রস্ত। একটা হলো বিপদগ্রস্ত, আরেকটা হলো দরিদ্রতা তো সর্বদাই বিপদে থাকবে। কিন্তু আগে তাও দরিদ্রদের সহযোগিতা করার মানুষ ছিল। কেউ না কেউ সহযোগিতা করত। এইবার যে সহযোগিতা করবে সে নিজেই বিপদগ্রস্ত। কারণ ওই যে যেটা বললাম যে আপনি যেটা বললেন যে অনেক টাকার মালিক কিন্তু কলকাতায় জাকারিয়া স্ট্রিটে ৳৩০০ দামের ৳৫০০ দামের রুমে থাকতেছে বা বাংলাদেশে সবাই তো আর জাকারিয়া স্ট্রিটে চলে যায় নাই। কারণ আইনগত ব্যাপার আছে, ভিসাগত ব্যাপার আছে। কতজন লোক গেছে পারলি? ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০ই গেছে ধরলাম। যদি ১০,০০০ হইতে পারে না। ১০,০০০ মানুষ ভারতে যায় নাই। এটা আমি লিখিত দিতে পারি। যে অনেকের সাথে আমার বিতর্ক হয়। খোদ আওয়ামী লীগের সাথে। আমারও মাঝে, মাঝে বলে যে ভারতে লাখ, লাখ মানুষ আছে। এমন তোমাদের ভারত সম্পর্কেও ধারণা নাই। আর কিভাবে থাকতে হয় সেই ধারণাও তোমার নাই। তাই এগুলো যা ইচ্ছা তাই বইলে ফেলো। বাংলাদেশে আত্মগোপন করে আছে আত্মীয়-স্বজনের বাড়িতে, দূরে পরিচয় বাদ দিয়ে। আপনি দেখেন মির্জাপুর একসময় কষ্ট তিনি তার বেদনার্ত চোখে অশ্রু নিয়ে তিনি বলেছিলেন, আমরাও সহমর্মিতা জানিয়েছিলাম। সেই কারণ একটা দেশের ব্যাপার তো তখন তিনি বলেছিলেন, "আমার ছাত্র দলের কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালায়।" বলেছিলেন। কিন্তু এইবার কিন্তু ছাত্রলীগ রিক্সাও চালাইতে পারে না। কারণ কি? চিনে ফেলে। তাদের ধরে ফেলে। এই যে ১৭ বছর কিন্তু জামাতের লোকেরা উবার চালাইতো, রিক্সা চালাইতো না। উবার চালাইতো। যত উবার চালক ছিল গাড়ি এবং বাইকের, যতগুলোতে উঠতাম, একটু টাচ দিলেই বুঝতাম এটা হয় জামাত করে না বিএনপি করে। শিবির করে না ছাত্রদল করে লোক। কিন্তু এইবার কিন্তু ছাত্রলীগ, যুবলীগের মানুষজন উবার চালাইতেও পারতেছে না। কারণ সব উবার তো জামাতিদের দখলে। তারা তো বুঝে ফেলে যে এটা ছাত্রলীগ, যুবলীগ ভয়ই করতে পারে না। আটকে দেয়। আপনি দেখেছেন যে আমার চিকিৎসা ধর্মীয় তো দূরের কথা। চিকিৎসা করতে গেলে মার খাচ্ছে। চিকিৎসা করতে গেলে। আগে যে ছিল না তা না। এই ধরনের এই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে, জানাজায় গেলে, ঈদের নামাজে গেলে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হয়নি তা বলছি না। যে সেই হারটা ছিল খুবই কম। তখন যদি আপনি ১০০ সারা বাংলাদেশে ধরেন ঈদের দিনে বা সারা বাংলাদেশে ১০০ জানাজায় ২ জন বা ৩ জন বিএনপি লোক আক্রান্ত হইতো। বড়জোর। এখন ১০০ তে ১০০ আক্রান্ত হবে। ১০০ টা জানাজায় ১০০ টা আওয়ামী লীগের ১০০ জনে মানে ৯০-৯৫ গুণ বেশি আক্রান্ত হচ্ছে এখন আওয়ামী লীগ। তো এই ভয়ে তো তারা যাবে না। আসসালামু আলাইকুম। আমার একটা ইচ্ছা আছে, দুঃখিত। এই যে নির্বাচনটা গেল না, 12 জানুয়ারি নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের 2 মাস আগে থেকে, মানে যেদিন থেকে ওসমান হাদি মারা গেছেন, ওসমান হাদি তো তফসিল ঘোষণার পর দিনে মারা গেলেন, এই দিন থেকে আজকে পর্যন্ত ঢাকা ৮ আসন কেন্দ্রিক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বয়ান, আগামী বইমেলায় নাসিরউদ্দিন পাটোয়ারির বয়ান সমগ্র সম্পাদনায় আতিক রহমান পূর্ণিয়া একটা যদি বাইর করি, আমার ধারণা এটা মোটামুটি বাম্পার। সোশ্যাল মিডিয়ায় তার রিল বেচা খুব পাওয়া যায়, সুযোগ সুবিধা পাওয়া যায়, সুতরাং আর সেও মনে হয় মজা পায়। হাসনাতের তো ফেসবুক ইনকাম জানলাম না, পাটোয়ারিটাও একদিন জানা যাবে। এমন এমন ব্যাফাস কথা কইছে, এমন এমন আজগুবি কথা কইছে, এবং তারও আগের থেকে যদি ধরেন এনসিপির যে কি জেলা সমাবেশটা কি একটা, ওই যে আপনার গোপালগঞ্জে গিয়ে যে ছেঁচাটা খাইলো, কি একটা কর্মসূচি ছিল না, জেলা অভিযাত্রা বা ইউনুস সাহেব যেটা গোছায় দিচ্ছিলেন, তো ওই সময় থেকেই ওই যে সালাউদ্দিন সাহেবদের কক্সবাজারে গিয়ে খোঁচায়, তারপরে বাবর সাহেবের নেত্রকোনা গিয়ে খোঁচায়, এই যে তার ডায়লগ গুলা, বয়ান গুলা, এগুলা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বয়ান সামগ্রী নাসিরউদ্দিন হুজ্জার কাছাকাছি চলে যাবে, যুগ যুগ মানুষ পড়বে আর বিনোদন পাবে, রাজনৈতিক নেতা নাকি একজন।
আর কি কি বেফাস কথা কইছে হঠাৎ করে বোধহয় এই যে চারদিকে যে সমালোচনা হইতেছে যে মির্জা আব্বাস যে স্ট্রোক করছে এটার পেছনে কি নাসিরউদ্দিন পাটোয়ারির এই যন্ত্রণা দায়ী কিনা। ক্ষমা চেয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, দিয়েছেন অপ্রয়োজনীয় কথা আর না বলার প্রতিশ্রুতি, মানে এর মধ্যে যে বেশি বাচালামি বেশি যে করছে, এটা নিজেই কইছে যে আমি আর বাচলামি করবো না, আমি আর বাচাল থাকবো না। পবিত্র রমজান মাসের শেষ ভাগে, তাও আবার রমজান যেহেতু, হ্যাঁ, নফল ইবাদত শুরু করেছেন। বাপ রে বাপ, খবর কি নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক, হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নফল ইবাদত শুরু করেছেন, এটাও সংবাদ। এবং প্রথম আলোর মানে আমরা যেটাকে বলি যে সংবাদের লিড রিপোর্টের ইন্ট্রো লাইনটাই হচ্ছে প্রথম আলোর মতো পত্রিকা ইন্ট্রো করছে এই লাইন দিয়ে, পবিত্র রমজান মাসের শেষ ভাগে নফল ইবাদত শুরু করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি মুখ্য সমন্বয়ক। নিজের অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন এখন থেকে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন তিনি। শুভাকাঙ্ক্ষী সহ সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পর আজ বুধবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই প্রতিশ্রুতি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নিশ্চয়ই সেক্রেটারি খায়া মাথাটা একটু ঠান্ডা ছিল। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল আশা নিরাশায় পর্যবসিত করা দল জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে নানা ঘটনায় আলোচিত, নানা অঘটনের ঘটনপটীয়সীও তিনি। ঢাকা ৮ আসনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের জন্য তিনি সমালোচনায়ও পড়েছিলেন, এখনো আছে সমালোচনা। প্রথম আলো চাইলে তার মুক্তি দিয়ে দিতে পারবে না। এবার তিনি ওই বাদ ফজর ফেসবুক পেজ পোস্টে লেখেন, আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথ চলার শক্তি। সিঙ্গাপুরে গিয়া এই সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে যদি অনুমতি পায়, প্রথমে আপনার মির্জা আব্বাসের ছেলের কাছে মাপ চাইতে হবে, তারপরে মির্জা আব্বাসের কানে কানে যদি কয় ভাই মাফ করেন, এরপরে মির্জা আব্বাস ভালো মানুষ যদি মাফ করে দিয়া পরে আল্লাহর হাতে ছেড়ে দেয় যে আল্লাহ মাফ করলে মাফ, তাহলে বোঝা যাবে ঘটনাটা কি হয়। এবার রমজানের শুরু থেকে বিভিন্ন জেলায় গিয়ে তারাবি নামাজ পড়েছেন নাসিরউদ্দিন, বিশাল খবর। গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইনের মাধ্যমে আধ্যাত্মিক যাত্রার এক নীরব সূচনা করার কথাও তিনি পোস্টে জানান। খুবই ভালো, এটা অ্যাপ্রিসিয়েট করি। এবং এই আধ্যাত্মিক লাইনে চলা ভালো, আধ্যাত্মিক লাইনের লোক খারাপ কাজ কম করে। এই যে গত 18-19 মাসে পাটোয়ারিরা যেগুলো আকাম করছে, যদি সেই আধ্যাত্মিক লাইনে থাকে, প্র্যাকটিসটা যদি একটু শক্তিশালী করে, তাহলে নিশ্চয়ই আপদ বাংলাদেশে কিছু একটা কমবে। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী, এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকে একটি সুন্দর দিক নির্দেশনা পেয়েছি। ব্যক্তিগত আক্রমণে এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। আমার ধারণা কি, তার যদি সত্যি কোনো শুভানন্দ এই থেকে থাকে, তাহলে মানে আমার সাথে যদি এরকম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক রিলেশন হইতো, আমি কইতাম যে বাপ, তুমি কি শেখ হাসিনার দেখে তোমার শিক্ষা হয় না? শেখ হাসিনার কথা তুমি ভুলে গেছো তুমি নাকি? যদি ভুলে না গিয়া থাকো, তাহলে এইটা একটু মনে রাখো যে তার জিব্বাটা, শেখ হাসিনার জিব্বাটা তার জন্য বিরাট একটা সর্বনাশ করছিল। তো এই সর্বনাশ যদি রে বাবা তুমি তোমার নিজের দায়কে আনতে চাও, তাহলে তোমার নিজের জিব্বা সামলাও। নিশ্চয়ই কেউ না কেউ এই বুদ্ধি তার দিছে। আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরো শান্ত, দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই, প্রতিশ্রুতি দেন এই তরুণ রাজনীতি। আচ্ছা, এই যে সরি কইছে, হ্যাঁ, এবং সে আর কোনোদিন উল্টাপাল্টা কথা বলবে না, যে মোসলেকা দিছে, সবার কাছে ক্ষমাও চাইছে, দেশবাসীর কাছে একটু ক্ষমা চাবে। যে কথায় কথায় বলে আওয়ামী লীগ ক্ষমা চাক, আওয়ামী লীগ তার বোধোদয় হয় না। আমরাও বলি আওয়ামী লীগের বোধোদয় হয়েছে কিনা আমরা নিজেরাও সন্দিহান। আওয়ামী লীগ সিস্টেমের মধ্যে দিয়ে ক্ষমা চাক আমরাও বলি। তারা যে 19 মাস, পাটোয়ারি সাহেবরা আর কি, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবরা 19 মাস যে বাংলাদেশটারে জ্বালায় পুরায় খায়া ফেলছে, তাদের বস ইউনূস সাহেব জ্বালায় পুরায় খায়া ফেলছে, অন্যায় তো সহ্য করছে, তারা একটা টু শব্দ তো করেনি, বরং অন্যায় আরো করাইছে। তাদের প্রিয় শফিকুল আলম, তাদের মব পার্টি, এইটার জন্য তিনি কি ক্ষমা চাবেন? এই কয়দিনে বেকায়দায় পড়ছে, কারণ বিএনপির বিরুদ্ধে আর বেশি কইলে তো ডলা খায় কিনা, এটা একটু ওই ডিম খাইছিল না হাবিবুল্লাহ বাহার কলেজে, এবার আর বেশি কইলে ডলাও খাইতে পারে। কারণ এই ভয়ে হয়তো এখন একটু যে আমি ভাই এখন আর বেশি যদি কই তাহলে তো ডলা খামো, পাবলিকের ভয় তো নাই। পাবলিকরে যে 18-19 মাস জ্বালাইছে, সেই জ্বালানোর জন্য মাপটা একটু আল্লাহর রাস্তায় চায় নেন, দেখেন উপরওয়ালা মাপ করে কিনা। এই ঈদ
সবচেয়ে বিপজ্জনক গত 2 ঈদ গেল, সবচেয়ে বিপজ্জনক ঈদ গেল আমাদের জন্য। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, এমনকি যারা আওয়ামী লীগ করে, এমনকি যারা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগও করে না, মুক্তিযুদ্ধের পক্ষে মানে যারা রাজনীতির সাথে সক্রিয় নয়, তাদের জন্য ঈদটা ভালো যাচ্ছে না। কারণ হচ্ছে এই ঈদে না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, বহুবিধ সমস্যার মাধ্যমে, তারপর রাজনৈতিক চাপ, তারপর নেতাদের ঈদের শুভেচ্ছা মানে মুখে মুখেই মধু, মানে সিরাজ, মানে আমাদের এলাকায় কথা আছে একটা, যে কথায় কিন্তু সিরা ভিজে না, সিরা ভিজতে পানি লাগে। এরা মুখে মুখে দিতেছে, শুভেচ্ছা জানাইতেছে। বিশেষ করে যারা নেতা, আমার দেখলাম কোন কোন নেতার পক্ষেও আবার কেউ কেউ প্রচার চালাচ্ছে। মানে সাধারণ কর্মী বা সাধারণ জনগণ, তাদের অবস্থা কিন্তু ভালো না এই দেশে। এই মুহূর্তে আমার মনে হয় যে এই গত ঈদ মানে ইউনুসিয়া ঈদ যেটা পালন করা হয়েছে, আর এই ঈদগুলো মোটামুটি কি বলবো আর, জেলের সাথে তুলনা করা যাইতে পারে। এমনকি কেউ কেউ তো জেলে রয়েছে, যাদের আত্মীয় স্বজন জেলে আছে, তারা কিভাবে ঈদ পালন করবো আমাকে বলেন। আমার পরিবারের সদস্য যদি জেলে থাকে, তাও আবার বিনা বিচারে এবং নির্দোষ মানুষ যদি কোনো অপরাধ করতো, তাহলে একটা মনে সান্ত্বনা দিতে পারতো মানুষ, বিনা দোষে। আপনি জানেন যে একজন সাংবাদিক সদ্য কারামুক্ত হয়ে তিনি বলেছেন যে কোন কোন ছেলে শুধু সব আওয়ামী লীগেই ভর্তি, বাংলাদেশের সব জেল এখন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের এবং নিরীহ জনগণ দিয়ে ভরপুর করা আছে। এইটা কেমন যাবে? আপনি দেখেন যে বর্ষিয়ান রাজনৈতিক নেতা থেকে শুরু করে নিরীহ নিরীহ অসংখ্য মানুষ জেলে আছে এখন, তাদের পরিবার কিভাবে ঈদ করবে? বাংলাদেশের একটা অংশ যারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগ করে, তাদের ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, তারা ভয়ে কেউ পলাতক, কেউ বাড়ি আসতে পারতেছে না, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরতে পারতেছে না। এইটা তাদের জন্য যেমন ভালো যাচ্ছে না, তেমনি আমাদের জন্য ভালো যাচ্ছে না। আমাদেরকেও আত্মগোপনে থাকতে হচ্ছে, পরিবার পরিজন রেখে, সন্তান রেখে, বা কাছে থাকলেও আত্মগোপনে থাকতে হবে। এই যে যে বর্তমান পরিস্থিতি, মানে এরকম আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। আমি বলছি না যে এর আগে কখনো রাজনৈতিক চাপ ছিল না, তাপ ছিল না, রাজনৈতিক নিপীড়ন ছিল না, তা বলছি না, কিন্তু এরকম পাইকারি হারে রাজনৈতিক নিপীড়ন, এবং সেটা রাষ্ট্র সরাসরি, মানে এমন না যে আগে তো স্বীকার করতো না সরকার, এরা ইচ্ছা করেই করে, মানে রাষ্ট্র চাচ্ছে নিপীড়ন করার জন্য, সরকার চাচ্ছে, মানে রাষ্ট্রীয় মদতে, সরকারি মদতে নিপীড়ন পাইকারি হারে। এমনকি এখানে আপনি উকিল রাখতে পারবেন না, আপনি আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় উকিল রাখতে পারবেন না। কোনো কারণে যদি উকিল থাকে এবং মুক্তি পান, আপনাকে সাথে সাথে আবার সেন অ্যারেস্টে দেখায় দিবে, জেল গেটে আবার আপনাকে নিয়ে নিবে। তো এই মুহূর্তে ঈদে আমরা কেমন করে ভালো থাকি বলেন? ভালো থাকার তো কথা না, কারণ আমরা মানুষ নিয়ে কথা বলি। সাধারণ মানুষ যদি ভালো না থাকে, আমরা তো এমনিই ভালো থাকবো না, তারপরে এখন নিজেরাও ভালো নেই। সব মিলে এই ঈদ আমাদের জন্য মানে বিপর্যয়কর একটা ঈদ। ওই যে নজরুলের সেই কবিতার মতো, যে রমজানের ওই রোজার শেষে আবার এসেছে ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আর নাই, ওই কিষানের ঘরে রমজানের শেষে কিষানের ঘরে আবার এসেছে ঈদ। সেই যে ব্রিটিশ আমলে কিষানীদের যে ঈদ আসলে তাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতো, তাদের কষ্ট বেদনা দুঃখ আরো বেড়ে যেত। তো এইবারকার যে ঈদ, এই 26 সালের ঈদটাও যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী ঘরানার সমর্থক নেতা কর্মী সহ এই ধরনের মানুষদের এই ঈদটা হচ্ছে ওই যে সেই কৃষকের ঈদের মতো হয়ে গেছে, যে রমজানের ওই রোজার শেষে আবার কি রমজানের কিষানের ঘরে আবার এসেছে ঈদ। আমাদের জন্য এই ঈদটা বিপজ্জনক এই মুহূর্তে, কারণ আগামীকালও দেখবেন আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ 95% জন ঈদের মাঠে যেতে পারবে না, গেলে অ্যারেস্ট হবে, ভয়ে যাবে না। যারা আপোষ করে অথবা চাঁদা দিয়ে, থানা এবং বিএনপি লোকদের কাছে চাঁদা দিয়ে, বখরা দিয়ে যারা হয়তো বাড়িতে আজকে যাবেন, তারাও কিন্তু ঈদের নামাজ পড়তে পারবে না, যাবেও না, কোলাকুলি করার সুযোগ তাদের থাকবে না। ভয়াবহ এই দেশটা এখন, পুরো দেশটা এখন কারাগার হয়ে গেছে। আনিস আলমগীর বলছে যে যে মাদ্রাসা হয়ে গেছে কারাগারগুলো, পুরো দেশটাই এখন মাদ্রাসা আর কারাগারে পরিণত হয়ে গেছে। শুধু যে পুলিশের জন্য তা না, তার দলীয় লোকদের জন্য একটা সিগন্যাল, যে যারা আওয়ামী লীগ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা গেলে আটকাবা,
পয়সা নিবা, থানা, পুলিশ এবং রাজনৈতিক কর্মীরা বিএনপির, এরা মোটামুটি এই 17 বছরে যা কামাইতে পারে নাই এই 1 বছরেই তা চেষ্টা করবে কভার করার জন্য। সেই ব্যবস্থা সরকার করে দিয়েছে, রাষ্ট্র করে দিয়েছে। অনেকেই কেউ কেউ ভেবেছিল, আমি ভেবেছিলাম যে অন্তত আপনার স্থানীয় নির্বাচনের পরে হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, এটা আমার একটা প্রাথমিক অনুমান ছিল। কিন্তু এখন দেখি না, এরা কখনোই নিষেধাজ্ঞা তুলে নেবে না।